কষ্টের চলে তাই কত সুখ বন্দনা, তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, ওরা ভেঙে দেয় শত অন্যায়। অপ্রতিরোধ দুর্বোধ্য ওরা সত্যের পথে নির্ভীক, জীবন নামের যুদ্ধে ওরা তরুণ তুর্কি। আমি মা হয়ে চললাম এবং একদিন মা হলাম। দেশ স্বাধীন হলো, আমি কোথায় জানো? বন্দি শিবিরে, বন্দি শিবিরে। এবং যখন যুদ্ধ শেষ, সবাই আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিল। এই রাজাকারের বাচ্চা এদিকে আয়। গেলে এদিকে আস না, এদিকে আয়। কি বড় বাড়িতে ডাকে শুনোস না? চোখকে দেওয়াস না কিছু? শুনবি কেমনে? তোর বংশধরের তো রাজাকার। সালাম দা কি শিখস নাই? বড় বাজে দাঁড় রয়েছি দেখস নাই? আসসালামু আলাইকুম ভাই। তুই দিবি বা কেমনে? তোর বাবা আসছিল, দাদা আসছিল, সব এলো রাজাকার। এর বংশ হচ্ছে সব রাজাকার। আদব কথা তো কিচ্ছু শিখস নাই কে? ভাই আমি তো রাজাকার না। তুই রাজাকার না, তোর বাবা তো দাদা রাজাকার আসছিল। এর ঘর রক্ত হয়েছে তুই রাজাকার। আমি যদি পারতাম, আমার যদি ক্ষমতা থাকতো, আমি তোর বাড়ি ঘর বুলেটে দৌড়াই দিতাম। ভাই আমি তো মাদ্রাসায় পড়াশোনা করি। আমি মাঝে মধ্যে এখানে ছুটির সময় আসি মা বাবার সাথে দেখা করতে। আবার মূর্খা মুখে তর্ক করো, হ্যাঁ? তোর দাদা রাজাকার আসছিল, তোর বাবা তো রাজাকার। রাজাকারের পোলামেদ আবার ভালো হয়? তোর দাদা আসছিল রাজাকার, এর ঘর রক্ত হয়েছে ভাই এখানে সুফি সাহেবদের বাড়ি কোনটা? সুফি নামে তো কেউ থাকে না ভাই এখানে। ওই যে পুরানো আমলের বাড়ি ভাঙাচুরা, আগে ও হিন্দুদের ছিল। ভাই ওটা সুফি না, ওটা রাজাকার। এলাকার যার কাছে জিজ্ঞাসা করবেন সবাই বলবে রাজাকার। ওখানে কোনো সাইনবোর্ডও নাই, কিচ্ছু নাই। আপনি জায়গা জিজ্ঞাসা করলেই বলে দেবে রাজাকারের বাড়ি। আমি আমি কিভাবে আমার সারাটা জীবন ওখানে কাটিয়েছে এটা শুধুমাত্র আমি জানি। এই কষ্ট আর কেউ বুঝবে না। ছোটবেলা থেকে সমাজের জন্য অনেক কিছু করতে চেয়েছি, করেছিও, কিন্তু যাই করি না কেন আমার রক্তে তো রাজাকারের রক্ত। আমার সব কষ্ট মানুষের কাছে মূল্যহীনই রয়ে গেছে। তাই যখন ঢাকায় চলে গেছি মনে হচ্ছিল যে এখন তো আর কেউ রাজাকারের বাচ্চা বলে ডাকবে না। আমি তো 2009 সালে বেড়াতে এসেছি প্রথম। আচ্ছা, তারপর আপনি এখানে থেকে গেলেন?
হ্যাঁ, আমার খুব পছন্দ হয়েছে। আর সাধারণত আমাদের দেশে তো কোনো শিশু থাকে না রাস্তায়, আর সেই জন্য প্রথম দেখে অবাক হয়েছি। কিন্তু সবচেয়ে বড় কারণ হচ্ছে বাচ্চাদের হাসি দেখে আমার ভালো লাগে। তাদের আনন্দ তো আমার আনন্দ। আমি এই দেশের জন্য কিছু করতে চাই, বাচ্চাদের জন্য কিছু করতে চাই, এরকম ইচ্ছা নিয়ে এসেছি। বাহ, তো মানে এত দেশ থাকতে বাংলাদেশি কেন? আর আমাদের দেশে তো রাস্তায় কোনো শিশু থাকে না। তারপরে এই যে আলুর মধ্যে সবচেয়ে মানে স্তরিত চিরতরেন থাকে, সেটা আমি মানে বাংলাদেশ শুনে এই দেশকে যদি কিছু করতে পারি তখন তো আরও অনেক কিছু করতে পারবো, এরকম একটু চিন্তা করে এসেছি। তো বাংলাদেশ এবং জাপানের কালচার কিন্তু মোটামুটি পুরো ডিফারেন্ট বলা যায়। হ্যাঁ, তো আবার অনেক কিছু মিলও রয়েছে। তো এরকম একটা ডিফারেন্ট কালচারে এসে ইউজ টু হতে সময় লাগলো না অথবা কষ্ট হলো না? আর সত্যি কথা বলে কষ্টটা অনেক কম ছিল, কারণ যদি সমস্যা হয়, যদি অ্যাক্সিডেন্ট হয়, তখন এই দেশের মানুষ সবাই চলে এসে আমাকে মানে আমার সাথে সমাধান করে বা সাহায্য করে। তা এই যে আপনি বাংলাদেশে আসলেন এবং বাংলা সংস্কৃতির সাথে একত্রিত হলেন, আপনার কেমন লাগে? বাংলাদেশকে আপনার কেমন লাগে? আর বাংলা ভাষা যে শিখেছেন, এত সুন্দর বাংলা বলেন, তো এটা কীরকম সময় লেগেছে? প্রথম হচ্ছে মানে আমি তো এই দেশকে কিছু জানতামই না, তো এই দেশের অবস্থা একটু বোঝার জন্য বাংলা ভাষা শিখতে এসেছি। তখন একটা ইউনিভার্সিটিতে ভর্তি করেছি। আপনাদের দেশ তো নিজের ভাষার জন্য যুদ্ধ করেছে, এই দেশকে তৈরি করেছে, তখন সবাই এই বাংলা ভাষাকে খুব ভালোবাসে বা গর্ব করে, এটা তো আমি জানি। তো এখন আপনাদের সাথে এরকম মানে বাংলা ভাষায় কথা বলছি, এটা আমার গর্ব এবং আমার আনন্দ। যেহেতু আমরা জানি যে জাপান অলরেডি অনেকগুলো ন্যাচারাল ক্যালামিটি থেকে বের হয়েছে এবং সব মানুষ একত্রিত হয়ে কাজ করে তাদের দেশকে আজকে এত উন্নত করেছে, তো বাংলাদেশের আমাদের নিজেদের দেশের উন্নতির জন্য আপনার মনে হয় আর আমাদের কি কি করা উচিত? আর এখানে তো আমার মনে হয় মানে একটা দেশই আর উন্নতি মানে হওয়ার জন্য মানে কয়েকজন কাজ করলে তো হবে না, একটু সবাই মিলে কাজ করতে হবে। তো মানে একজন নিজের সমস্যার মতো দেশের বিষয়টা একটু চিন্তা করে আর দায়িত্ব নিয়ে করার দরকার। আমাদের দেশেও আগে তো অনেক এরকম অবস্থা ছিল না, কিন্তু সবাই মিলে আর মানে আমরা ভালো ভবিষ্যৎ বানাবো বা আগামী যুগের বাচ্চাদের জন্য, মানুষের জন্য এরকম আমরা চেষ্টা করব। এরকম চেষ্টা নিয়ে অনেক মানে উন্নতি হয়েছে। আচ্ছা, আপনি তো আমি জানি যে আপনি অনেক বিজি, আপনি পথ শিশুদের নিয়ে অনেক কাজ করছেন, কিন্তু তারপরও তো কিছু অবসর সময় থাকে, ইউর ফ্রি টাইমস। তো ওই সময়টাতে আপনি কি করেন, কিভাবে সময়টা কাটান? আমরা সময় পাইলে আমি এই দেশকে আরো মানে শেখার জন্য, জানার জন্য একটু কবিতা, গান এরকম মানে শুনে শিখি। তো ওই গানটা কি মানে এটা কি জাপানিজ গান, ওয়ার্ল্ড মিউজিক আর বাংলা গান? বাংলা গান। আপনি বাংলা গান শোনেন? আপনি পারেন বাংলা গান গাইতে? কিছু পারি। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভোলা পথে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর। আমি একবার দেখি, বারবার দেখি বাংলার মুখ। কি হলো? এত তাড়াহুড়ার কি আছে? আর
প্রতিদিন তো আমি এসে বসে থাকি, আজকে তো বারবার ফোন দিচ্ছেন কেন? কি কি? আমার মুডটাই চেঞ্জ হয়ে গেছে। আমি মানে না খাইতে পারতেছি না, ঘুমাইতে পারতেছি না, চলতে ফিরতে পারতেছি। আমার মাথা খালি একটা চিন্তাই ঘুরতেছে, কি? তোমাকে একটা ইউটিউব ভিডিও করতে হবে আমার সাথে। না না, আমি অ্যাক্টিং করতে পারি না, আর আব্বু আম্মু জানলে আমার অনেক বকাবে। আরে ধুর মিয়া, তোমার অ্যাক্টিং করতে বলছে আগে, তুমি আমাকে ভিডিও করতে রিসার্চ করতে হেল্প করো। সেটা পারবো। শোনো, আমরা সেদিন রফিক ভাইয়ের সাথে দেখা করে আসলাম না, তার গল্পটা শোনার পর মনে হলো যে একটা ডকুমেন্টারি করলে কেমন হয় তার লাইফস্টাইলটা নিয়ে, তার ছোটবেলার স্মৃতি, তার বেড়ে ওঠা, কিভাবে তার শুরু, কোথায় খেলা শুরু করলো, এইভাবে করে একটা লেজেন্ডের গল্প, একটা ডকুমেন্টারি বানাবো। এরকম লেজেন্ডের গল্প কখনো উঠে আসে নাই। আর আমার পক্ষে তো তেমন কিছু করা সম্ভব না, কিন্তু একটা ভিডিও, একটা ডকুমেন্টারি তো বানানো যাবে। সেটা করতে তোমার হেল্প আমার খুব দরকার। পারা যাবে না? কিন্তু আমার কি করতে হবে? আমি তো অনভিজ্ঞ। দেখো, অনেকগুলো কাজ আছে। এই লোকটার গল্প শোনার পরে মনে হলো আমাকে যেতে হবে এলাকায়, স্টাডি করলাম, সেটা ভিডিওতে তুলে ধরলাম, একটা ডকুমেন্টারি হবে। অন্য প্লেয়ারদের সাথে আমরা দেখা করব, তার রফিক ভাইয়ের ব্যাপারে তার স্পিচ দিবে, সেটা আমরা দেখালাম, সেই ফুটেজটা নিয়ে আসলাম। এটা আমার মনে হয় তুমি পারবা। ঠিক আছে, করব, সমস্যা নেই। কিন্তু তোমার সাথে কি কেউ নেই যে তোমাকে হেল্প করতে পারবে? আছে একটা গাধা, ওই গাধার পিঠে চড়ে কি এরকম একটা ভালো কাজ করা যাবে? এই সিরিয়াস প্রজেক্ট, এটা জীবনে অনেক ফান ফুর্তি করছি, এই প্রথমবারের মতো আমার মনে হয়েছে। রফিক ভাই একটা কথা বলছিল যে যার যার প্রফেশন থেকে যদি আমি মন থেকে কাজ করি তাহলে সে কাজটা সফলভাবে করা সম্ভব। আমি ট্রাই করবো আমার জায়গা থেকে একটা সুন্দর ডকুমেন্টারি বানানোর। আমাকে দেখে আরও 10টা ছেলে মেয়ে যদি বানায় তাহলে এই জিনিসটা ভালো হবে না? ঠিক আছে, পারা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি চেষ্টা করব। তোমার হেল্প কিন্তু আমার লাগবেই। হ্যাঁ হ্যাঁ, তোমাকে আমার সব ভিডিওতেই লাগবে। তুমি আমার সব ভিডিওতে রিসার্চ করতে হেল্প করতে পারবা না? আমরা কি কখনো নিজেদেরকে নিজেরা প্রশ্ন করি? প্রশ্ন? হ্যাঁ। কি প্রশ্ন? এই ধরো, 16 কোটির দেশ আমাদের, রাইট? তো এই যে আমাদের জনসংখ্যা, এত জনসংখ্যা, আমরা যদি সবাই একটু ট্রাই করি, আমরা কি পারি না আমাদের দেশের প্রবলেমগুলোকে সলভ করতে? এটা তো এতটা টাফ হওয়ার কথা না। তো আমরা কেন পারছি না? আমরা কেন ফেলিয়ার? প্রত্যেকটা মানুষই না তার দেশকে ভালোবাসে। তুমি মুখে যত বড় বড় কথা বলছো, বলাটা অনেক ইজি, করাটা না। আমাদের আশেপাশের মানুষজন আমরা আমাদের দেশকে ভালোবাসি না সেটা না, আমরা আমাদের দেশকে ভালোবাসি। যারা দেশকে ভালোবাসে তাদের কথা বলে লাভ নাই, কিন্তু যারা ভালোবাসে তারা অবহেলা করছে এটাকে। কেন করছে? স্বার্থের জন্য করছে। ভালো স্কুল লাগবে, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, তারপর ভালো চাকরি, তারপরে অমুক, তারপর তমুক, যে সিকিউরিটি, লাইফ সিকিউরিটি, ব্লা ব্লা অনেক কিছু নিয়ে যে যার স্বার্থে ব্যস্ত। না, আমি তো তোমাকে সেটাই বুঝাতে যাচ্ছি। দেখো, এই যে মানুষটার সাথে আমরা দেখা করে আসলাম, এই মানুষটা কি, উনি কি বাংলাদেশি? উনি বাংলাদেশি না, উনি একজন বিদেশি নাগরিক। উনি বিদেশের নাগরিক হয়ে এত ভালো লাইফস্টাইলটা রেখে উনি আমাদের দেশে এসে সেটেল হয়ে গেলেন কেন? উনি কি আমাদের দেশের নাগরিক? উনি আমাদের দেশের নাগরিক? ওনার কোনো ঠেকা আমাদের দেশ নিয়ে ভাবার? উনি আমাদের দেশে এসেছেন, উনি আমাদের দেশের প্রেমে পড়েছেন, উনি আমাদের দেশে থেকে গেছেন। একটা মানুষ কখন তার এই লাক্সারি রেখে, এই লাইফস্টাইল রেখে আমাদের দেশে থেকে যাবে? যখন উনি আমাদের দেশকে ভালোবেসে ফেলবেন, আমাদের দেশের মানুষকে ভালোবাসবেন, আমাদের দেশের সংস্কৃতিকে ভালোবাসবেন। তা আমরা যে বাইরের কালচারকে নিতে চাই, আমরা বাইরের দেশে যেতে চাই, এই লোকটা তো বিদেশি, তো উনি কিভাবে ভালোবাসেন আমাদের কালচারকে? আর উনি যদি বাইরের একটা মানুষ হয়ে আমাদের দেশকে ভালোবাসতে পারেন, আমরা কোন ছাগল যে আমরা নিজেদের দেশকে ভালোবাসতে পারি না? আমাদের না আসলে নিজের স্বার্থটাকে ত্যাগ করতে হবে। অ্যাকচুয়ালি নিজের স্বার্থকে ত্যাগ করার কিছু নাই, নিজের স্বার্থ আর দেশ দুটোকে একটা জায়গায় আনতে হবে। তারপরেই গিয়ে আমরা দেশের জন্য কিছু করতে পারবো, তারপরে গিয়ে দেশটা চেঞ্জ হবে। রাইট। স্যাক্রিফাইস মেন্টালিটি না আসলে আসলে হবে না, সত্যি কথা। আর তোমার আমার বলেও হয়তো কিছু হবে না, বাট পরিবর্তন তো একজন থেকেই শুরু হয়, রাইট?
তো আমরা নিজেরা পরিবর্তিত হই, অন্যরা এমনিতেই হবে, রাইট? চলো। কি ব্যাপার, সবাই এরকম স্তব্ধ, চুপচাপ কেন? আমি মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে গিয়েছিলাম। আচরণ গিয়েছিল আমার সাথে, আমার একটা ফ্রেন্ডও ছিল। ওখানে গিয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কথা বললাম। ওখানে না কারো হাত নেই, কারো পা নেই, এবং তারা না গর্বিত যে তাদের একটা পা নেই বা তাদের একটা হাত নেই, বা বুকে গুলি লেগেছিল, দাগ আছে, এখনো পেটে দাগ আছে গুলি। তারা না গর্বিত, কারণ তারা তাদের এই বডি পার্টগুলো হারিয়েছে দেশ স্বাধীন করার জন্য। আমাদের কিছু হলে আমরা রেস্ট নিব, পরের দিন ইউনিভার্সিটিতে আসবো না। বাট স্যার, একজনের সাথে কথা বলেছি, ইন্টারভিউ নিয়েছি। সে হাতে 2টো গুলি লেগেছিল তার যুদ্ধের সময়। চিকিৎসার পরে সে আবার ট্রেনিংয়ে যায়, আরো ভালোভাবে ট্রেন্ড হয়ে যুদ্ধে নামে। এটা তারা ছিল, আর এটা আমরা। আমি জিজ্ঞেস করেছি আপনাদের জীবনের সবচেয়ে দুঃখের ঘটনা কি, এবং আমি এক্সপেক্ট করছিলাম যে তারা বলবে যে যুদ্ধে হাত হারিয়েছি বা একটা পা চলে গেছে, হুইল চেয়ারে বসে থাকতে হয়, এটা তাদের কষ্ট হবে। কিন্তু এটা তাদের কষ্ট না। ইনফ্যাক্ট তাদের কোনো কষ্ট নেই, তারা অনেক সুখী, দে আর ভেরি হ্যাপি। দেশ স্বাধীন হয়েছে, কারো আন্ডারে থাকতে হচ্ছে না আমাদেরকে। আর কি স্যার, আমি আর শিখা স্যার আমরা একজন ফরেনার আইকনের সাথে মিট করেছিলাম। ওনার সাথে মিট না করলে হয়তো কোনোদিন এই রিয়েলাইজেশনটা আসতোই না যে আমরা কি করছি। আর উনি ফরেনার একজন মানুষ হয়ে, দেশের বাইরের একজন মানুষ হয়ে, স্যার আপনি বিশ্বাস করতে পারবেন না, সে 2009 থেকে জাস্ট বাংলাদেশের পথ শিশুর জন্য এদেশে কাজ করে যাচ্ছে। স্যার এটা না যে সে আমরা আমাদের দেশের জন্যই করি না স্যার, আর সে দেশের বাইরের একটা কান্ট্রি কিছু দরিদ্র মানুষের জন্যে, হেল্পলেস মানুষের জন্য স্যার কাজ করে যাচ্ছে। ইভেন সে তার এত ভালো একটা লাইফস্টাইল ছিল, সে জাপানে থাকে, সে নিশ্চয়, এবং দেখে বোঝা যাচ্ছে যে অনেক ভালো পশ ফ্যামিলির একটা পার্সন, সব কিছু ছেড়েছে, এদেশে আছে, এদেশে কাজ করছে। ওই ফরেনার মহিলাটার না আমাদের দেশে কোনো কমপ্লেন নেই। আই আস্কড হার যে জাপানে এত ভালো লিভিং স্ট্যান্ডার্ড, ওটা ছেড়ে আমাদের দেশে এখানে এখানকার ওয়েদার, রাস্তাঘাট, ট্রাফিক জ্যাম, অল দিস, সে কীভাবে অ্যাডজাস্ট করে। তার না সামনে আমরা যে সারাদিন কমপ্লেন করতে থাকি, এটা ঠিক না, ওটা ঠিক না, আমরা শুধু কমপ্লেনই করি, আর তো কিছু করি না, শুধু কমপ্লেন করে যাই, অথচ তার কোনো কমপ্লেন নেই। আমাদের আসলে এতক্ষণ এত কথা শুনে আমি জানি না, আমাদের অনেক পছন্দের একজন প্রিয় ক্রিকেটার মোহাম্মদ রফিক, ওনার কথা এই জন্য বলছি কারণ উনি ওনার লাইফে এত আপস অ্যান্ড ডাউন দেখেছেন, এত রুট লেভেলে থেকেছেন, এত স্ট্রাগল করেছেন, কিন্তু তারপরেও যখন আইসিসি চ্যাম্পিয়নশিপের পর উনি 1 খণ্ড জমি পায়, উনি জমিটি রাখেননি, জমিটি ডোনেট করেছেন। আমি জাস্ট এটা শুনে আমার মনে হচ্ছে আমরা কি করি দেশের জন্য। আমরা তো যখন আমাদের সামনে কোনো পথ শিশু আসে 10টা টাকার জন্য, আমরা সেটা দিতেও 10 বার ভাবি দিব কি না,
This is really, really, really big. এক খণ্ড জমি কিংবা একটি ফ্ল্যাটের জন্য আমরা অনেকেই দেখি সমাজে অনেকে ভুল পথ বেছে নেয়, সেখানে নিজের দেশের মানুষের জন্য এত বড় স্যাক্রিফাইস। What about you? All my life, I went to Bangkok, to Malaysia, I went to India, I went to Switzerland, I went to Europe, UK. প্রত্যেকবার আমি এয়ারপোর্টে গেছি। আমার কোনো ধারণাই ছিল না যে এয়ারপোর্টের ঠিক রাস্তার ওপাশে there is a rail station. If you follow the rail line, if you walk down the rail line, after 2 or 3 minutes, you'll find a slum. একটা বস্তি। আপনি যদি ঠিক রাত 11টার পরে ওখানে যান, কমপ্লিটলি ডিফারেন্ট সিনারিও। শহ শহ মানুষ, মেবি হাজার, টুকরির উপর ঘুমাচ্ছে। জাস্ট ওয়েটিং ফর আ ট্রাক, যেটা কিছু পণ্য নিয়ে আসবে, এবং সেই পণ্যটা ওরা জানেন ওরা পাবে নাকি। দে লিটারালি ফাইটিং ফর ইট। কি যে আগে নিতে পারবে ওটা তার। Wonderful, guys. Seriously? I'm really happy today. I'm really, really, really happy. Trust me, maybe now 1, 2, 3, 4, 5, and 6. আজকে হয়তো just we are 6 in numbers, but the feeling, the realization, the passion, the wish, the experience we have gathered, we have earned. Trust me, এই স্বপ্নটা আমি দেখছিলাম যে আমরা কালেক্ট করে নিয়ে আসবো আর আমরা সবার মাঝে ডিস্ট্রিবিউট করব। People will know, they will start loving our country.